অবরুদ্ধ নিশীথ, পর্ব সংখ্যা ৪৫-৪৬। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। জয় ড্রয়ার থেকে কিউব বের করে নিয়ে মেলাতে মেলাতে বলল, হাত দিয়ে কি করে মানুষ? আপনাকে কখনো নিতে দেখিনি। তুমি আমায় চোদন খাইতেও দেখো নাই ঘরওয়ালি। তোমারে আনার পর প্যাদানি দিয়ে ফেলে রাখলে দেখতে পেতে। কিউব মেলাতে মেলাতে খুব মনোযোগী সে। মেরে যখন সাল ছাড়িয়ে ছেড়ে দিত আমায়, তখন কি করতে বলো? হাসপাতালে পড়ে থাকবো? কোন আমনে সে ব্যথা কমবে, সে আশায় বসে থাকবো? অত ধৈর্য কোনো কালেই নাই আমার। ওভারডোজ জাকপোষ করে বসে থাকি। দেহের সেন্সিটিভিটির ওপর সাডেটিভ কাজ করা শুরু করলে ব্যথা অনুভূত হয় না ঠিকঠাক। অনুভূতি নাশ হয়, রিফ্লেকশনেস হয়ে যায় শরীর। এরপর আল্লাহর রাস্তায় অনির্দিষ্টকালের জন্য ঘুম বা সাসপেকশন। জেগে থাকলেও দুনিয়ার খেয়াল থাকে না। ড্রেসিং করাও আমার পক্ষে সম্ভব না সেন্সিটিভ অবস্থায়। বিরক্ত লাগে শরীরের ব্যথা লাগলে, রাগ হয়। একে তো থকথকে কষানি ঝরা ঘা, তার ওপর যদি কাঁচি ছুরি ওষুধ তুলো মেরে খোঁচাই, তখন করা ড্রাগ ছাড়া উপায় নাই। অন্তু কপাল চেপে ধরে আস্তে করে বলল, টাল লোক। স্পষ্ট জিজ্ঞেস করে, আপনি অ্যাডিক্টেড হয়ে যাননি? তখন কিছুদিন করে রিহ্যাবে থাকি। আনমনে বলল, সে খুবই মনোযোগ সহকারে কিউব মেলাচ্ছে। অন্তুর চোখ বুজে আঙুল দিয়ে কপাল চেপে ধরল। কতবার মার খেয়েছেন জীবনে? জয় এবার তাকালো চোখ তুলে, চোখে মুখে রসিক ভাব ফুটিয়ে তুলে বলল, মেলাবার। কেন? আকাম করছি, চোদন খাইছি, সোজা হিসাব। তুমিই তো বললে অকারণে কেউ মারে না কাউকে। ভুল বলিনি। আপনি আকাম করছেন কেন? আমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানো? আমার কোনো যুক্তি নেই। তুমি যদি আমার এক কাজের সাথে আরেক কাজ রিলেট করতে যাও, প্যাস ওখানেই লাগবে। আমার যখন যা মন চায় তাই করি, সেই ক্ষমতাটুকু হাতে রাখি। মন আর মেজাজ মুহূর্তে মুহূর্তে ব্যতিক্রম কিছু করতে চাই, আমি তাই করি। তো আমার কাজের যুক্তি খোঁজা আর টাকলার কাছে চিরুনি খোঁজা এক হলো না? অন্তু চুপ রইল। সে আজকাল নিজেকে বোঝে না, জয়কেও বোঝার প্রশ্ন ওঠে না। নিজের মানসিকতার এমন কঠোর পরিবর্তন ওকে প্রতিক্ষণে অবাক করে। জয় কিউব এলোমেলো করে ফের মেলাতে মেলাতে বলল, মেরে ফেলনি কেন আমায়? অন্তু বেশ কিছুক্ষণ নির্লিপ্ত থেকে অল্প হাসল। মৃত্যু যদি শাস্তি হিসেবে দিতে চাওয়া যায়, তাহলে শর্ত কি বলুন? সামনের জনের চোখে মৃত্যুর ভয় থাকতে হবে, ঠিক বলিনি? জয় চোখ তুলে তাকাই। অন্তু বলল, সেটা আপনার নেই। আমি নিজেকে দিয়েই বুঝি। আমাকে মৃত্যু দেওয়া এক প্রকার মূল্যবান উপহারের সমান আজ। সেটা কেউ দিয়ে দিলে সেটা কি আমার জন্য শাস্তি হবে? আপনার চোখে মৃত্যুর ভয় নেই, শরীরে আপনার ব্যথা নেই, জয় আমির। জয় শব্দ করে হেসে ফেলল। তো ছেড়ে দেবে আমায়? অন্তু মুচকি হেসে মাথা নামাই। ঠোঁটের কোণের হাসি চওড়া হয়। অল্প চোখ তুলে ফিসফিস করে বলে, আঘাত ভুলতে আছে, তবে আঘাতকারীকে নয়। শরীর ও মন ক্ষত রাখে না, ভরাট করে নেয় কোষের বিভাজনে। তাই বলে দাগ মিলিয়ে যায় না। বোকামি হোক অথবা অন্যায় সহ্য করতে পারার ব্যর্থতা, হারানোর তো আর কম হারায়নি। তার একটা দায়িত্ব আছে আপনাদের, নাকি? ভুলবে না আমায়, তাই বলছো তো? আসামিকে ভোলা উচিত নয়, জয় আমির। জয় গা দুলিয়া আলতো হাসে। এক দৃষ্টিতে চেয়ে থেকে বলে, স্বামী নই না? আসামি হিসেবে তো খারাপ তো নন, এটা ঢের। জয় আবার শুয়ে পড়ল অন্তুর কোলে। আরাম করে মাথা রাখে। কোমরটা আলতো হাতে জড়িয়ে ধরে পেটের দিকে মুখ লুকানোর মতো করে মুখ গুজে জায়গা খোঁজে। অন্তু মারির দাঁত আটকে চোখ বুজে শ্বাস ফেলে। খানিকক্ষণের জন্য যখন বোতল নিয়ে বাইরে গেছিল, ছাদে যায়নি, সেই স্টোররুমের ওপারের দরজার ওপার গেছিল। অন্তু টের পাই, আজকাল খুব যেতে দেখা যায় সেখানে, দিনে কয়েকবার, বারবার। বাড়িতেও থাকছে না ঠিক মতো। বিক্ষিপ্ত ঘুড়ির মতো বাতাসের সাথে পাল্লা দিয়ে ফনফন করে ঘুরতেছে। উদ্দেশ্য অজানা, কিছু খুঁজে বেড়াচ্ছে যেন, কিছু করছে। হুমায়ুন পাটোয়ারি মরার পর থেকে দুই ভাইয়ের গতিবিধি অস্বাভাবিক। রাতে বাড়ি ফিরে ক্লান্ত হয়ে, চোখে মুখে এক প্রকার তারা, খুঁজে ফেরার ব্যর্থতা। একবার সকাল সকাল পুলিশ এলো পটোয়ারি বাড়িতে। হামজা ওয়ার্কশপে ছিল। পুলিশদের সাথে নিয়ে দোতলায় এলো। জয় সকালে উঠে কোথায় বেরিয়েছিল, সে এলো খানিকক্ষণ পর। সদর দরজায় ঢুকেই পুলিশ দেখে চওড়া হাসল। ইন্সপেক্টর রশিদের দিকে চেয়ে কপালে হাত তুলে সালাম ঠুকে বলল, কি অবস্থা স্যার, ঠিকঠাক?
তোমার খবর ভালো? মাথার উপরে হাত তুলে আড়মোড়া ভাঙলো। আমি অলওয়েজ বিন্দাস থাকি। এখন কেমন আছো? বরাবরের মতোই ফার্স্ট ক্লাস। থানার আলমারিগুলোর তাক যদি সব তোমার ফাইলে ভরা থাকে, চলবে তাতে? চলতেছে তো। সাবানের ফেনার ওপরে পা পিষে যেমন ছোট করে চলে যাওয়া যায় না, ওই রকম চলতেছে। তারপর যে ধপাস করে পড়ে যেতে হয়, সেটা ভুলে যাচ্ছ? বি পজিটিভ স্যার। নিজেকে সামলে নেবার ক্ষমতা থাকলে পড়তে পড়তে না পড়ে সোজা হয়ে খাড়া হওয়াটাও বিশেষ কোনো আশ্চর্য ব্যাপার না। পুলিশ মাথা নাড়ল। আর পারবে না। পিছলাতে পিছলাতে দেওয়ালের দিকে যাচ্ছ। পিঠ ঠেকে যাবে এবার। দেওয়ালটা কোন ব্র্যান্ডের সিমেন্টের তৈরি স্যার? মজবুত খুব? না মানে 2 নম্বর সিমেন্টের তৈরি হলে বেশ জোরে যদি ধাক্কা খায়, তাহলে দেখা গেল দেওয়াল ধসে পড়ল। আমার পিঠটির দুই চার খণ্ড হয়ে যাবে, সেটা পরের হিসাব। তবে দেওয়াল পেরোতে যেতে পারবো। জয়ের রসিকতা অবিরাম চলতে থাকলো। জয় ফ্যানের রেগুলেটর ঘুরে স্পিড হাই করে এসে গা এলিয়ে সোফায় বসলো। পুলিশ বলল, কি কি করে বেড়াচ্ছ আজকাল? গলায় একটা খেখারি মারেন। কিছু আটকে আছে। জোরে করে কাশি দেন একটা। সব অভিযোগ বাদ দিয়ে যেটা মুখ্য হয়ে দাঁড়িয়েছে, তোমার স্ত্রীকে তুমি নাকি জোরপূর্বক তুলে এনেছো, মানহানি সহ বিভিন্ন নির্যাতন এবং মতের বিরুদ্ধে বিয়ে করেছো, পরিবারকে জিম্মি করে। যাহ শালা, সাংঘাতিক কেসে ফেসে গেছি এবার। তবুও কিছু নারীবাদী ব্রিটিশশালী গলা ফাটাবে, আমাদের অধিকার দাও। আমরা নারী, আমরা বাল ছিঁড়তে পারি। মুখ চেপে ধরল নিজের। ক্ষমা স্যার, ক্ষমা। কিসব ভালো কথা যে খারাপ সময়ে বেরিয়ে আসে মুখ দিয়ে। অভিযোগ কি সত্যি? জয় বুকে বাঁ হাত দিয়ে শ্রদ্ধা জানানোর ভঙ্গিতে বলল, অভিযোগ করেছেন আমার স্বর্গীয় শালা, সরি সম্বন্ধী বাবু। যেহেতু সে স্বর্গীয়, তাই তাকে জিজ্ঞাসাবাদ করার চান্স নেই। কবর থেকে কেউ উঠে এসে ইন্টারভিউ দেয়নি কোনোদিন। তার বোনকে ডাকুন। আমি কি বলবো? আমি বললে নিজেকে ডিফেন্স তো করব, নাকি নিজের সম্মানের হরিলুট বিলাবো? জয় গলা হাঁকলো। অন্তু এসে দাঁড়ালো কিছু সময় পর। জয় বলল, বেয়াই বাড়ির লোকজন এসেছে, কিছু প্রশ্ন করবে তোমায়। সসম্মানে জবাব দিও গিন্নি। অন্তু বসলো না, দাঁড়িয়ে রইল চুপচাপ। জয় তরুকে ডাকে। তরু এসে দাঁড়ায় আস্তে করে। জয় আদেশ করলো, আমার জন্য ফুল 1 প্লেট ভাত আনতো। মাছ চাষ দিস না কেমন? মাছ আমার অত্যাধিক পছন্দের, এই জন্যই খাই না। ফ্রিজে রান্না করা মাংস থাকলে তা গরম করে আন। পুলিশদের দিকে তাকিয়ে বলল, খেয়ে নেই কেমন? আপনারা কথা বলেন। জেলের পচা রুটি খেলে ডায়রিয়া হয় আমার। বাড়ির ভাত ডাল ভালো করে গিলে যায়, তাও 2-1 দিন পেট ঠান্ডা থাকবে অন্তত। তারপরে দিনগুলো বরফ লাগাবো। সেন্টার টেবিলের ওপরে পুরো ভুরিভোজ নিয়ে বসে গ্রাসে গিলতে থাকলো জয়। আশেপাশের পুলিশদের দল ঘিরে আছে, অন্তুকে প্রশ্ন টশ্ন করছে। জয় দুনিয়াদারি ভুলে খেয়ে খেয়ে যায়। বিশাল হাতের তালুতে এক একটা লোকমা বড় বড় করে মুখে দেওয়া তার স্বভাব। ছোট লোকমায় খাবার খেতে পারে না। খাওয়া ছাড়া এই মুহূর্তে আর কিছুই তার বোধে নেই যেন। সে খাচ্ছে, পানি নিচ্ছে মুখে। তরুকে ডেকে সালাত আনাচ্ছে। লবণ কম হয়েছে বলে ঝাড়ি মারছে। খাওয়ার হিড়িক বাঁধল তার। বাড়ির লোক এবং পুরাতন অফিসাররা অবাক হলো না ওর এমন আচরণে। কিন্তু নতুন যারা এসেছিল, তারা হতবাক চোখে চেয়ে দেখলো জয়ের অদ্ভুত নির্লিপ্ততা। যার চোখে পুলিশের ডর নেই, জেলে যাওয়ার উদ্বেগ নেই, বরং সে পুলিশকে বসিয়ে রেখে খাচ্ছে। অন্তুকে জিজ্ঞাসা করা হলো, আপনাকে রোজ চিজ করতো জয়ামির, কথাটা সত্যি? জয় খুব আশাবাদী। অন্তু তেজদৃপ্ত কণ্ঠে হ্যাঁ শোনার জন্য। এরপর তাকে 2-1 দিন হাজতে কাটাতে হবে ভেবে কষ্ট লাগছিল। হাজতে গেলে তার কবুতর কে দেখবে? মদ পাওয়া যাবে না ওখানে। অন্তুর সাথে ঝামেলা করা হবে না। সবচেয়ে বেশি কষ্ট লাগছিল, যে বউকে সে খাওয়া পরা দিয়ে পুষছে, সে তার সাথে বেইমানি করবে, তাকে পুলিশে ধরিয়ে দেবে। কষ্টে পেট ফেটে হাসি আসছিল, হাসল না। পুলিশরা পাশে পুরোটাই পাগল ভাববে। অল্প স্বল্প ভাবলে চলে, পুরোটা পাগল প্রমাণিত হওয়া ঠিক না। কিন্তু খাওয়া রেখে তড়াক করে চোখ তুলে তাকালো যখন অন্তু বলল না। একে একে সকল অভিযোগ নাকচ করলো অন্তু। জয় এঁটো হাতে প্লেট ডুবিয়ে হতভম্ব হয়ে চেয়ে থাকে অন্তুর দৃঢ় আত্মবিশ্বাসী মুখের দিকে। তার মনে হলো সে হ্যালুসিনেট করছে, অথচ সত্যি অন্তু সবগুলো অভিযোগ অস্বীকার করলো। জয় গভীর চোখে তাকিয়ে থাকে শুধু, চুপচাপ। পুলিশেরা অবাক হয়ে কর্কশ স্বরে জিজ্ঞেস করলো,
তাহলে আপনার ভাই এমন একটা অভিযোগ ডায়েরি করলেন কেন? অন্তু পেশাগত মিথ্যাবাদীর মতো স্পষ্ট স্বরে জানায়, বাড়ির কারোর সম্মতি ছিল না এই বিয়েতে। ওদের পছন্দ ছিল না জয় আমিরকে। ওরা এই বিয়ে মেনে নেয়নি। আমাকে অনেকবার ফিরিয়ে নিতে চেয়েছে, আমি যাইনি। এক্ষেত্রে তাদের ধারণা হলো জয় আমির হয়তো প্রেশার ক্রিয়েট করে আমায় ধরে রেখেছে। তেমন কিছুই নয়। আমি সদিচ্ছায় এবং সজ্ঞানে সংসার করছি। এটা শুধুই মাত্র আমার বাড়ির লোকের আক্রোশ ছিল। সন্দিগ্ধ কণ্ঠে প্রশ্ন করল রশিদ, আপনি কি কাউকে ভয় পাচ্ছেন? সত্যি লুকাচ্ছেন? আপনার তাই মনে হচ্ছে? রশিদ উপহাসের হাসি হেসে মনে করিয়ে দিল, এ ঘটনার দিন দুয়েক পর আপনার ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর সংবাদ পেয়েছি আমরা। সড়ক দুর্ঘটনার ঘটনা এমন প্রথম শুনছেন? সড়ক দুর্ঘটনা? খুন মনে হচ্ছে? আমি কিছু বলিনি, আপনিই বলছেন ম্যাডাম। আপনি যা ইঙ্গিত করছেন আমি সেটাই কেবল স্পষ্ট করে দিলাম অফিসার। আর কিছু বলার থাকে না। অগত্যা আপাতত চলে গেল তারা। জয় হামজা তখনও হিসেব মেলাতে ব্যস্ত। তোরও ভুরুকুসকে তাকিয়ে রইল। রিমি রান্নাঘরের কাজবাজ করছে। জয় অবশিষ্ট খাবারের পানি ঢেলে হাত ধুয়ে উঠে পড়ে। তার অস্থির লাগছে। মেজাজ বিক্ষিপ্ত হয়ে উঠেছে অকারণেই, অথবা অজ্ঞাত কারণে। অন্তুর দিকে বারবার তাকাই, অস্থির চঞ্চল চোখে তাকাই। মেয়েটার দৃষ্টি জানালার বাইরে। কোথা থেকে যেন একটা লাল রঙা শাড়ি কিনে আনলো জয়। লাল রং তার প্রিয়। আর কোনো রং তার প্রিয়র তালিকায় নেই। রক্তের রং লাল। জীবনের প্রথমবার রক্তের রং দেখার পর রংটাকে জয়ের ভালো লেগেছিল, অতিরিক্ত ভালো। এরপর কোনো রংকে ভালো লাগেনি আর। অন্তুকে বলল, ঘরোয়ালি, এটা পরবেন আজ গোসল করে। শালার বিয়েই তো করলাম আমি, বাসরে বউ ফেলে রেখে গেলাম হাসপাতালে। তেল তেলে কপাল। শাড়ি পরা অবস্থায় দেখি নাই তোমায়। ওই বাড়ি থেকে বের হবার সময় একবারই দেখেছিলাম, তাও ভালো মতো না। আজ পরো, একটা ছবি তুলবনে দুজন, ঠিক আছে? নেই। ঠিক নেই? না। পড়বে না? হুম। কেন? ইচ্ছে করছে না। পড়বেই না? পড়বই না। হাসে জয়। খানিকক্ষণ কেমন যেন চুপচাপ তাকিয়ে থাকে অন্তুর উদাস মুখখানির দিকে। অন্তু জয়ের দিকে না তাকিয়ে বলে, এভাবে তাকিয়ে থাকবেন না, অস্থির লাগে। জয় আস্তে করে বলে, আমারও। বেরিয়ে যায় ঘর থেকে। বসন্তের রোদে ছাদে কবুতরের ঘরের সামনে বসে শাড়িতে খানিকটা মদ ঢেলে দিয়ে দিশলাই জ্বালাই। কাপড়ের লাল রংটা পুড়ে যখন ছাই হয়ে কালো হয়ে আসছিল, রাগ লাগে জয়ের। পছন্দের রংটা বদলে অন্ধকারে ছেয়ে যাচ্ছে। রক্ত আর অন্ধকার তো প্রায় একই, দুটোই বিনাশী। তবু আজ দুটোকে এক করতে পারে না জয়। অন্ধকারকে তার অপছন্দ না। তবুও আজ আগুনের ওপর রাগ হচ্ছিল খুব, অথচ নেভালো না। আগুন আর পাপের মধ্যে তফাৎ নেই। এক প্রান্তে ধরে গেলে পুরোটাকেই পোড়া, অথবা গোটা মানুষটাকেই পাপে সম্বোধন করা হয়। ফেরার পথ জ্বলতে দেয় শাড়িটা। ভাবে, আচ্ছা, ছাই হয়ে যাওয়া ওই কালো রঙকে কি আর লাল রঙে ফেরানোর উপায় নেই? উত্তর আসে, না। সময়ের মতোই তো ছাই আর পাপ। খড়ি পুড়ে ছাই হয়, তার স্তূপ থেকে পুনরায় খড়ির জন্ম হয় না। পাপের স্তূপ থেকে পুণ্যের জন্ম হয় না। রংহীনতা থেকে রঙের জন্ম হয় না। চলে যাওয়া কিছুই ফেরে আসে না। যা ফেরে তা গেছিল না। গা ঘামলে সহ্য করতে পারে না জয়। আজ ছাড়টা ভিজে উঠল। তবুও জ্বলন্ত আগুনের খুব কাছে তপ্ত সূর্যকিরণের নিচে বসে রইল। কবুতরগুলো গা ঘেঁষছে। আজ তাদের মালিক আদর করছে না, কথাও বলছে না। তারাও হতাশ হয়ে ফিরে ফিরে যাচ্ছিল। ডাইনিং টেবিলের ওপরে আঙুল বাজাতে বাজাতে গান ধরে জয়। প্রতিদিন কত খবর আসে কাগজের পাতা ভরে, জীবনের পাতার কত যে খবর রয়ে যায় অগোচরে। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চাই। স্বার্থে টানে প্রিয়জন কেন দূরে ঠেলে সরে যায়। ধরণীর বুকে পাশাপাশি কভু কেউ বুঝি কারো নয়। যাই হোক, এখানে পরপর লাইন আছে, আমি পরপর লাইনগুলোই পড়লাম, বুঝছো? মাথা দুলিয়ে গলা ছেড়ে গান গাইছিল। হামজা আসবে, এই সন্ধ্যায় মাথায় নিয়ে চারটে গপাগপ খাবে দুজন, এরপর বেরোবে। হামজা এসে জিজ্ঞেস করে, তোকে আবার স্বার্থের টানে কে দূরে ঠেললো? হ্যার বাল, সবসময় জরুরি না গানের সাথে জীবনের কাহিনী মিলবে। মন চাইছে গাইলাম, গানটা প্রিয় আমার। তুমি চান করতে যাবা? তুই করবি না? তোমার মতন খাসটা তো আমি না, সবসময় পরিষ্কার থাকি।
ডেটল সাবান মাখি, ৯৯ ভাগ জীবাণু মুক্ত থাকি। হামজা গোসলে যায়, জীবনে তোয়ালে নেয় না, সেটা রিমিকে দিয়ে আসতে হয়। রিমি একটা নতুন পাঞ্জাবি ও পায়জামা ইস্ত্রি করে বিছানায় রাখলো। চিরুনি, পারফিউম, মুজিব কোট ইত্যাদি রেখে বেরিয়ে যাচ্ছিল। হামজা ধরল, আমাকে এড়িয়ে চলতে ভালো লাগে তোমার? কিছু লাগবে আপনার? গম্ভীর হামজা কড়া স্বরে জোরালো করে বলল, তোমাকে লাগবে। আসি তো। রিমিকে ঘুরিয়ে নেয় হামজা নিজের দিকে, মুখটা উঁচু করে ধরে। রিমির চেহারায় বদল এসেছে, সেই চঞ্চল আর নেই। পুরোদস্তার পুরনো গিন্নির মতো রূপ, যেখানে শুধুই কর্তব্য পালনের তাগিদ, মনের চাহিদার অভাব। হামজা বলল, আমার দিকে তাকাও। আরমিনের রোগ লেগেছে? হ্যাঁ। তোমার? তোমার তরুর ওর মতো বিদ্রোহী হয়ে গেছে সকলে। খুব তাড়াতাড়ি কাবু করে ফেলেছে সে তোমাদের। খারাপ তো কিছু করেনি। একসময় আমিও বিমুখ ছিলাম ওর থেকে। চট করে একদিন বুঝলাম গোটা বাড়ি ভয় পায় ওকে, ওর তেজ এবং নির্ভীক চোখকে। আমি আকাশ থেকে পড়েছিলাম যখন টের পেলাম। আপনি চিন্তিত ওকে নিয়ে। কিছু তো আছে? নেই। সত্যকে বদলে দেবার এবং অন্যায়কে অন্যায় বলার জন্য মাত্রার চেয়েও বেশি দুঃসাহস আছে ওর। হারাতে ভয় নেই, কিছুতে ক্রেডিট পাওয়া উচিত। হারালে লোকে দমে যায়, ও প্রতিবার দ্বিগুণ জেদে ঝলসে ওঠে। তাতে ক্ষতিটা কার? নিঃশব্দে হাসে হামজা, চোখ দুটো জড়িয়ে যায়, নাকের দুপাশে ভাঁজ পড়ে, কাচ্চা দুলে ওঠে। রিমি চোখ ফেরায়, অথচ আপনারা শঙ্কিত ওকে নিয়ে। আমি তো রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা মেয়ে, তবুও আপনার কাছে কাবু হয়ে পড়ে আছি দিনের পর দিন। প্রতিসেবা করে চলেছি। একটা সাধারণ মেয়ে বাড়িতে ঢুকতে গোটা নকশা বদলে ফেলেছে। আপনার জয়ের ভিত নড়িয়ে রেখে দিয়েছে। ভুল মানুষের আঁচড় লাগিও না গায়ে। ওর কাছে কিছুই নেই, নিঃস্ব ও। শুধু শুধু আমাদের কাজের বাগড়া দিতে আসছে। আচ্ছা রিমি, তোমার কি নিজেকে আমার বাধ্য মনে হয়? রিমি বিভ্রান্ত হয়ে তাকায়। হামজা বলে, আজ থেকে আমার কোনো কাজ তোমাকে করতে হবে না। রাগ করে বলছি না কথাটা, তবে আজ তুমি আমার কোথাও একটা আঘাত করে বসলে। ভাবলাম শুধু একটু অভিমানে জড়িয়েছো, নয়তো তুমিও খুব একটা পবিত্র পরিবারের নও। তোমার সব স্বাভাবিক লাগার কথা, কিন্তু এখন মনে হচ্ছে গোটা রং বদলে গেছে তোমার। তোমার ধারণা তোমার সই রিমি। রিমি অপ্রস্তুত হয়ে যায়। হামজা শান্ত মানুষ, ফয়সা কথা বলে না, যা বলে তার একটাও অহেতুক না। হামজা বলল, অন দ্য লেস রিমি, লেট মি রিমাইন্ড ইউ ওয়ান থিং। ওর সাথে যা হয়েছে তার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। ও তুমি নও, আর না আমি জয়। ওদের সম্পর্কটা একটা যুদ্ধ বিগ্রহের ওপর স্থাপিত। আমার তোমার তা ছিল না, কিন্তু তুমি ছোট্ট একটা বিষয় থেকে অনেকগুলো দিন দূরত্ব বাড়িয়েছো। এত চাপা হতে নেই, ছোট মানুষ তুমি। রিমি তাকিয়ে থাকে। হামজার মুখটা অতিরিক্ত গম্ভীর হয়ে উঠেছে। রিমি মুখ ফিরিয়ে নেয়, তবুও তীব্র অভিযোগ আর অভিমান তাকে কথা বলতে দেয় না। হামজা জিজ্ঞেস করে, কিছু বলবে? কি বলার আছে? কি বলবো আমি? কেঁপে ওঠে কণ্ঠটা। এইসব সময় রিমির কখনো বিশ্বাস হয় না। এই লোকটা তাকে ভালোবাসে না, কোনোদিন মারেনি, কড়া কথা বলেনি। চোখে সবসময় গম্ভীর এক অনুভূতি। রিমি বোকা বনে যায় এই লোকের সামনে বারবার। সেই ছোট্ট রিমিকে কত ভালোবেসে ওর বাবার কাছ থেকে চেয়ে এনেছিল। বাপ ভাইয়ের স্বার্থ ছিল হামজার সাথে বিয়ে দেওয়াই। হামজা ছিল নিঃস্বার্থ। হামজা চট করে আলতো হাসে, কাছে আসে রিমির। দুই চোয়ালে হাত রেখে দাড়ি গোফের মুখটা এগিয়ে নেয়, শব্দ করে রিমির ঠোঁটের কিনারায় চুমু খায় একটা। রিমির চোখ বুঝতে এক ফোঁটা তপ্ত জল গাল বেয়ে যায়, ভেজা ঢোক গিলে একটা। অচমকা হামজা ফিসফিস করে বলে, তুমি জানো আমি কোনো পটোয়ারি বাড়ির ছেলে টেলে কেউ নই। রিমি বিদ্যুতে শক খাওয়ার মতো স্যাঁত করে দুপা সরে যায়। হামজা হাসে, শব্দ হয় না। পায়জামা পাঞ্জাবি পরে চুল ঠিক করে, পারফিউম লাগায়। কোট গায়ে চড়াতে রিমির দিকে তাকালে রিমি আস্তে করে বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞেস করে, কে আপনি? ঢাকা মোহাম্মদপুর বস্তির কোনো এক কুটুরিতে অত্যন্ত অবহেলায় জন্ম নেওয়া এক ছোট লোক। নোংরা নিঃস্ব প্রাণ আমি। ভুরু না চাই কি? এবার একেবারে তালাক? হা হা হা। এত জোরে শব্দ করে কখনো হাসেনি হামজা। গাটা ঝাঁকুনি দিয়ে ওঠে রিমির, কথা বেরোয় না। হামজা বলে, আমার মা বলে যাকে জানো, শাহানা পটোয়ারি, সে সন্তান জন্মদানে জন্মগত অক্ষম নারী। নারীত্ব ছিল না তার মাঝে। ছোটবেলা থেকে হুমায়ুন পটোয়ারিকে এথালায় ওথালায় মুখ দিতে দেখেছি। তাকে বাধা দেয়নি, কারণ সে আমার বাপ না,
বরং আমি তার বাপ হয়ে উঠেছিলাম। কৃতজ্ঞতা অথবা বাপের ধর্ম যাই বলো, খানিক প্রশ্রয় দিতে হয়। দিয়েছি তাকে। বাপ হিসেবে ছেলেকে যা দিতে হয় আমি তাকে সব দিয়েছি। আমাকে শাহানামা নিয়ে এসেছিল এখানে। আমি তখন 2 বছরের বাচ্চা। রাজধানীর রাস্তার ধারের ময়লায় গড়াগড়ি খেতাম। পটোয়ারি বাড়ির সবাই বড়লোক হলেও হুমায়ুন পটোয়ারি চিরকালের চরিত্রহীন আর কামলা। কোনোদিন কাজকাম করেনি। এখানে এসেও সেই অভাবে মানুষ হয়েছি আমি। যতদিন না অন্যায়ের পথে গেছি। আমাকে স্কুলে পড়িয়েছে জয়ের মা, হুমায়রা ফুপু। কতদিন, শ্বশুরবাড়ি থেকে কতদিন চালাবে আমার সংসার আমাকে? আমার যখন 14 বছর বয়স, সে সময় তারও। রিমি স্তব্ধ হয়ে চেয়ে আছে। হামজা হাসে। আমার তখন ক্লাস 9-এর রেজিস্ট্রেশন। ফুপু নেই আর। বাড়িতে চাউল কেনার টাকা নেই। আমার স্কুলের ফি দিবে কে কোথা থেকে? পটোয়ারি বংশের কেউ কাউকে দেখে না। নিজেদের অর্জন নিজেদের করে নিতে হয়। আমিও একসময় ক্ষমতা অর্জন করে সবগুলোকে উপড়ে ফেলেছি। এখন দেখবে যেদিকে তাকাবে সব আমার নামে। গোটা পটোয়ারি নামটাই আমার, হামজার। আমার আসল নাম জানি না আমি। দরকার নেই। শুধু আরো ক্ষমতা চাই, আরো। তাছাড়া আমি আজ আমি হতাম না। আমি হতাম না রিমি। তখন দেশে 90-এর গণ অভ্যুত্থান চলছে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশ তোলপাড়। আমাকে বলা হলো লেখাপড়া ছেড়ে দিতে। তা সম্ভব ছিল না। আমি ছোট লোকের ছেলে হলেও আমি ছোট লোক হয়ে জন্মাইনি। আমার জন্ম হয়েছে ক্ষমতা কামাতে। এই সমাজে নিজের নাম বিশিষ্ট নামের ঝংকার তুলতে। ছোট লোক হয়ে মরার কথা ভাবতেও পারিনি আমি কোনোদিন। আমি চলে গেলাম পার্টিতে। ম্যাট্রিক পরীক্ষার প্রবেশপত্রের টাকাটা নিজের ভালো মানুষই বিক্রি করে পাপের টাকায় জোগাড় করা ছেলেটা এত বড় ব্যবসা, এত বড় বাড়ি, এত নাম কি করে কামাইছে সেসব তোমাদের না জানলেও চলবে। কল্পনা করে নিও। শুধু জেনে রাখো, তুমি, তোমার পরিবার আমায় বাল দিয়েও নাড়াতো না যদি না সেসব পেরিয়ে সব ডিঙিয়ে আমি নিজেকে এই অবস্থানে দাঁড় করাতাম। হামজা থামে, খানিক দম নেয়, এরপর বলে, বহুত কিছু পাড়ি দিয়েছে আমি আর জয়। তোমার মতো লাখখানেক রিমি আর আরমিনের মতো হাজারখানেক আরমিন জয় হামজার পথ রুখতে পারে না, আর না ভাঙন ধরাতে। এই পথ একদিনের না। যখন তোমাদের জন্ম হয়নি অথবা খালি পায়ে পুতুল খেলতে তোমরা, তখনকার ধরা হাত। না ছাড়বে, না মরবে। কেমন অপ্রকৃতস্থর মতো হাসে হামজা গা দুলিয়ে। অনেক ক্ষমতা কামানোর আছে, অনেক অনেক অনেক, যার অন্ত নেই, থাকবে না কোনো সীমা। এই অবধি পৌঁছাতে যে পথ পাড়ি দিয়েছি, সামনে পথে আরো রক্ত, আরো চিৎকার, আরো হাহাকার আছে। সেসব থামলে আজ আমি মানুষের প্রতিনিধি হতাম না। আজ কত মানুষ আমার কাছে এসে ধর্ণা ধরে একটু সাহায্যের আশায়। আমার গর্ভধারিণী হয়তো এই লোকগুলোর মতোই হাত পাতওয়ালা কাতরে ছিল না, অথচ আমি আজ তাদের হাতে সাহায্য তুলে দেওয়া মানুষটা। আমি সেদিন অন্যায় দেখে থেমে গেলে হতো, আর না আজ থামলে হবে। তুমি বিরোধিতা করো, আরমিন করুক, জয় আর আমার পথ একটা। সেখানে গিয়ে অর্জন দুটো দুজনের। দুজনের অতৃপ্ত হয়তো চিরকাল, তবুও তৃপ্ততা। আমার থামার নয়, আমার ক্ষমতা লাগবে। আরো উঠতে হবে। সিঁড়ি পড়ে আছে, অনেক সিঁড়ি। ওপরে ওঠার সিঁড়ি। ক্লান্তিতে ঝেড়ে আসা পা দুটো ঝাড়া মেরে উঠে যেতে হবে। বুঝতে পারছো তুমি? বুঝতে পারছো? হামজা জয়কে ডাকতে ডাকতে বেরিয়ে যায়। ও জয়, শুয়োর বেরোবি নাকি আমি আসবো? দেরি হচ্ছে, জলদি আয়। হামজা বের হবার সময় অন্তু ড্রয়িং রুমে ছিল। আজ একটা জিনিস খেয়াল করলো, হামজার ডান হাতের বৃদ্ধা আঙুলে ঠেলে ওঠা সেলাইয়ের দাগ খুব বেশি। যেন আঙুল কেটে পড়ে যাওয়ার থেকে রক্ষা করতে কোনো সময় তাতে সেলাই দিয়ে দেওয়া হয়েছিল। জয় বেরিয়ে গেলে অন্তু রিমির ঘরে গেছিল। ওরা দুজন আজ রাতে ফিরবে বলে মনে হয় না। রিমি তখন উদ্ভ্রান্তের মতো বসা। অন্তুকে পেয়ে গড়গড় করে সব বলে বোধহয় নিজের ওপরে চাপা মারি বোঝাটা নামায়। অন্তু অনেকক্ষণ চুপচাপ বসেছিল। পুরো বাড়ি নিস্তব্ধ। নিচ থেকে লোহার ধাতব শব্দ আসতে ভেসে। নীরবতা ভেঙে অন্তু প্রথম যে কথাটা চট করেই বলল, তাহলে তুলি আপুকে? রিমি আরেকবার হতবাক হয়ে তাকায়। ব্যাপারটা তার মাথাতেই আসেনি। সে হামজার মুখে কথাটা শুনে এতটাই বিহ্বল হয়ে পড়েছিল, আর কিছু ভাবার ফুরসাত পায়নি। অথচ আজকাল অন্তুকে বিশেষ অবাক হতে দেখা যায় না। সে যেন সেসবের ঊর্ধ্বে চলে গেছে। অন্তু জিজ্ঞেস করে, আপনি হামজা ভাইকে ভালোবাসেন? কেন? রিমি অনেকক্ষণ চুপ থেকে বলে, মাঝে মধ্যে আমাদের বাড়িতে এই গোমরামুখ বিশালকায় লোকটা যেত। দোতলার সিঁড়ি থেকে বসার ঘর দেখা যায়। কেন যে দাঁড়িয়ে দেখতাম লোকটাকে।
একটা কথা বেশি বলে না, এদিক ওদিক তাকায় না। এত শান্ত মানুষ, রাগ হতো কেন জানি, অথচ কোনো কারণ ছিল না। জানেন, আমি কি করে জানবো যে লোকটা বেশ জানে তাকে এক পুস্কো মেয়ে ভুরু কুঁচকে দেখে। আবার এটাও জানে কি করে চট করে চোখ তুলে এক নজর দেখে সেই মেয়েকে কঠিন লজ্জায় ফেলে দেওয়া যায়। দিল। আমি কাচুমাচু হয়ে গেলাম। ভূত দেখলে যেমন পা ভারী হয়, ওই রকম আঠার মতো লেগে রইল পা জোড়া। মাঝে মধ্যেই যেত। যখন ঝন্টু বাবাদের বাসায় যেত, আমি বাহানা করে যেতাম। অথচ একদিন এই গভীর জলের মাছ লোকটা কি করলো জানেন? কানাঘুষা শুনলাম লোকটা প্রস্তাব দিয়েছে। বাড়ি শুদ্ধ কেউ রাজি না এত বড় গম্ভীর লোকের সাথে আমার বিয়ে দিতে। ঝন্টু বাবা আর মাঝার ভাই দিয়ে দিল। আমি না করিনি। কেন করিনি কে জানে। ছোট বয়সে বউ হয়ে আসার পর থেকে লোকটার স্পর্শ, কথা, চোখের চাহনি আর তার ঘরনির কাজ করতে করতে কবে যে কঠিনভাবে আটকে গেলাম জানেন। কোনোদিন বলিনি আমায় কিছু করতে, অথচ তখন বয়স ছোট্ট ছিল। এক তাগড়া পুরুষ যে আমার স্বামী, তার তোয়ালেটা, লুঙ্গিটা এগিয়ে দেওয়ার মাঝে যে শিহরণ আছে, তাতে বুক কাঁপত। আমায় বলতো খাইয়ে দিতে। আমার ছোট্ট হাতের লোকমা লোকটার মুখে তুলে দেওয়ার সময় শিরায় উপশিরায় যে আন্দোলন, ও আপনি বুঝবেন না আরমিন। লোকটা বাইরে গেল অপেক্ষা করা, মুরগির বাচ্চার মতো তার বিশাল বুকের কোটরে গুটিসুটি মেরে শুয়ে থাকা, তার পছন্দের রান্না করা, তার ছোট ছোট ধমক। রিমি হু হু করে কেঁদে ওঠে। অন্তর খুব হাঁসফাঁস লাগছিল। অস্থির যে কত রকমই তো হয়েছে। এইরকম অস্থিরতা নয় সেগুলা, বিষাক্ত অস্থিরতা। সে বুঝবে না এগুলো। রিমি বলল, ঠিকই তো, এসব কেন সে বুঝবে। জয় আর তার মাঝে হতে পারে বিয়ের খোদবা পরে শরীয়ত মতে বিয়ে তো হয়েছিল। জয়ের খিদে পেলে কাছেও টেনে নেয় জোর জবরদস্তি করে। তবে এই সব তো নেই তাদের মাঝে। অন্তরিমিকে কান্নারত দেখে উঠে গিয়ে জানালার ধারে দাঁড়াই। ঈশার নামাজ পড়ে মুসল্লিরা বেরোচ্ছে মসজিদ থেকে। অন্তু উদাস চোখে চেয়ে থেকে আলো আধারির গোধূলিতে। জয়কে নিয়ে তার কেবল কৌতূহল আছে, আর আছে মহাবিশ্বের মতো বিস্তৃত এক বিশ্ব ঘৃণা। লোকটা ভালোবাসতে জানে কিনা জানে না অন্তু, কারণ সে সুযোগ দেয়নি। তবুও জানে জয় অন্তুর ওপর শুরু থেকেই উদার। নয়তো অন্তুর গোটা বংশ নির্বংশ করতে বাধা কোথায় জয়ের। সুযোগ দেওয়া উচিত, একটু মায়ায় পড়া উচিত জয়ের। অনেকটা পড়লে দোষ নেই। একবার জয়ের বেঁচে থাকার, জগৎ সংসারে নিজেকে নিযুক্ত করার অথবা স্নেহ ভালোবাসার হাহাকারে ভিজে ওঠা উচিত। সে জয়কে আবিষ্কার করতে চাই, তারপর বিচার করতে চাই। তুলির ঘরে গিয়ে অন্তু তুলিকে জিজ্ঞেস করে, আপনার সাথে এবারের সম্পর্ক কি? তুলি হাসে। বের করে দেবে আমায়? ইচ্ছে অধিকার কোনোটাই নেই। জানতে চাই। জেনে কি? না জানেও কিছু নয়, তবুও জানা ভালো। আব্বুর অবৈধ মেয়ে। অন্তু চোখ বোঝে। এটা বাড়ি না ডাস্টবিন, সবার ভেতরে দোষ, আর সব এক বাড়িতে জোট বেঁধেছে। অন্তুর জিজ্ঞেস করতে ইচ্ছে করে, আপনার নিজের মাকে চেনেন? তবুও হামজা আপনাকে ভালোবাসে, উল্লেখযোগ্য ভালোবাসা যদিও না। এই জন্য কি আপনি আপনার এভাবে স্বামীর বাড়ি ছেড়ে আসা নিয়েও এই বাড়িতে কারোর মাঝে কোনো হেলদোল ছিল না? এমনকি আপনার বাপেরও। অন্তুর মনে হয় সে নরকে এসে পড়েছে, যার অবস্থান সভ্য সমাজের থেকে অনেক দূর। সমাজে বা মানুষের ভেতর ভেতর বহু দৃষ্টিকটু ঘটনারা অবাধে ঘটে যায়। কানাকানি হলে বদনাম, নয়তো ওটাই সভ্যতার নামে চালিয়ে দেওয়া হয়। এই তো, বাড়িতে সবাই একসাথে বসে বাস করে, অথচ মনে হয় এটা কোনো হোস্টেলের হল যেন। একসাথে থাকা ছাড়া পরস্পরের মাঝে তেমন কোনো মেলবন্ধন থাকার নয়। অন্তু অবাক হতো। আজকাল সবকিছুর যোগসূত্র খুঁজে পাই। তরু সাহানার বোনের মেয়ে, তুলির মা হুমায়ুন সাহেবের উপস্ত্রী। হামজা কোথাকার কে? আর জয়? একমাত্র জয় আর হুমায়ুন পাটোয়ারির এই বাড়ির কেউ না কেউ। রাত 11টার পর ওয়ার্কশপ বন্ধ হয়ে যায়। অন্তু বারান্দা থেকে দেখে সব আলো নিভিয়ে সশব্দে শাটার ডাউন করে যে যার মতো বিদায় নিচ্ছে কর্মচারীরা। মাঝরাত হয়ে আসে। অন্তু নামাজ পড়ে, এদিক ওদিক পায়চারি করে। রাত 1টার দিকে চাবিটা বের করে নিয়ে রিমির কাছে যায়। রিমির মানসিকতা বিধ্বস্ত। তা সত্ত্বেও অন্তু বলে, চলুন ঘরটা দেখে আসি। খুব একটা ভালো লাগবে না আপনার ওখানে গিয়ে? খুব খারাপ কিছু? ভালোও না। তাহলে তো যাওয়াই যায়। বুঝবেন না কিছু। কৌতূহল বসে জিজ্ঞেস করবেন জয় ভাইকে। এরপর হাঙ্গামা হবে, আবার আবার ঝামেলা হবে। হবে না। আমি নাক গলাবো না, শুধু দেখব। দরকার পড়লে আপনি বুঝিয়ে দেবেন।
আমি নিজেও জানি না কিছুই। তরু তুলি ঘরের দরজা আটকানো, শুয়েছে ওরা। দুজন যায় চুপচাপ। রিমি লম্বা বারান্দা শেষ প্রান্তে স্টোর রুমের ডান পাশে দাঁড়ায়। উদাস স্বরে অন্তুকে বলে, আপনি যান, আমার ভালো লাগে না ওখানে যেতে। আপনারও লাগবে না। অন্তুর বুকে ধুকপুকানি ওঠে। হাতে শুধু একটা দেশলাই, টর্চ আনেনি। কি বা দেখবে? খুব খারাপ কিছু? দেখে কি করবে? কি থাকতে পারে? কোনো অনৈতিক ব্যবসার জিনিস, বা অন্য কি? জয় বলে, ওখানে ইস্পাত, লোহা ইত্যাদি থাকে। গোডাউন ওটা, লোহা গলানোর কাজ হয়। এই সরু বারান্দাটা গা ছমছমে, ঠিক পুরনো ভূত বাংলোর নির্জন করিডরের মতো। লাইট জ্বালাতেই অন্তু চমকে উঠল। আজব, লাল টকটকে রক্তের মতো লাইট এই বারান্দায়। অন্তু কোনোদিন জ্বালিয়ে দেখেনি। ভয়ও হচ্ছিল। সেখানে কোনো পাহারা নেই তো? না থাকারই কি, হামজা জয় ঝানু লোক। আধারে লাল আলো আরো রহস্যময়তা তৈরি করেছিল, অকারণেই। অন্তু সেই দরজার সামনে নিঃশব্দে দাঁড়িয়ে কান পাতে। ওপাশে কারো আওয়াজ নেই, হয়তো পাহারা নেই। কেউ তো আসে না এদিকে। এ বাড়ি দোতলায় কেউ আসে না। বাড়ির লোকেরাও এক একটা অস্বাভাবিক মানুষ। তালাটা খোলার সাথে সাথে অন্তুর বুকটা ধূপ করে ওঠে। আস্তে আস্তে দরজা ঠেলে সে। চোখ ধাঁধিয়ে যায়। কবরের মতো অন্ধকার। আন্দাজ করা যায় না সামনে আদৌ কি আছে। হাত বাড়ায়, টের পাবার চেষ্টা করে তার সামনে কিছু আছে কিনা। আশ্চর্য, পেছনের লাল আলো একরতিও এই দরজার ওপারে অন্ধকার কাটাতে সাহায্য করছে না। অন্তুর এত বুক কাঁপছে কেন সে বোঝে না। নিজেকে ধমক দেয় একটা। সামনে কালগর্ভের মতো অন্ধকার। বদ্ধ বাতাসে কেমন এক গুমুটে ভোঁতা আওয়াজ কানে বাজে। সেটা খুব বিশ্রী লাগছিল। কমপক্ষে ৩-৪ মিনিট দাঁড়িয়ে থাকে অন্তু, অন্ধকারটাকে চোখে সহনীয় করার উদ্দেশ্যে। কিছু স্পষ্ট হলো না, তবে অন্ধকার চোখে শুয়ে গেল। সামনে ২ কদম সমতল ভেবে পা রাখতেই পা ছিটকে যায়। চাপা এক আর্তনাদে আশেপাশে কিছুটা চেপে ধরার চেষ্টা করে। ধরেও ফেলে কিছু একটা। চুপ করে দাঁড়িয়ে থাকে। বুক দ্রিম দ্রিম করে ঢোল বাজাচ্ছে যেন। বুকে হাত রেখে ওকে থামানোর দরকার, নয়তো স্পন্দিত হতে হতে বেরিয়ে না আসে। যে তার গতি বাড়ছে। পায়ের অনুভবে টেরও পায় না সে কোন সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছে, এবং হাতে ধরে আছে দুপাশের হাতল। অন্তু অবাক হয়। এটা সে কোথায় নামছে? পাতালে? কবরখানা? তখনই মাথায় আসে সে দোতলা থেকে আসছে। তাহলে এই সিঁড়ি নেমে যায় কোথায়? দোতলা থেকে নামলে নিশ্চয়ই নিচতলায় যায়। নিচতলায় ওয়ার্কশপ। সে তাহলে যাচ্ছে কোথায়? ওয়ার্কশপে? তার মানে অহেতুক সন্দেহ করে এত নাটক। অন্তুর রাগ হয় নিজের ওপর এক মুহূর্তে। দৌড়ে ফিরে যেতে পা টানে। তখনই মনে হয় তার মস্তিষ্ক তার সাথে খেলছে। সে ভয় পাচ্ছে, চরম ভয়, এবং মস্তিষ্ক তাকে সহজভাবে ভুলিয়ে দ্রুত বিষয়টাকে কাটাতে চাইছে। গায়ে এক ধরনের শিরশিরে অনুভূতি হচ্ছিল। এটা অজানা ভয়ও হতে পারে। আসলে সহজভাবে চিন্তা করলে দোতলা থেকে এই সিঁড়ি যদি নিচে নেমে যায়, অর্থাৎ এটা গ্রাউন্ড ফ্লোরে গেছে, এটা নিচতলায় গুপ্ত সিঁড়ি। বাড়ির সামনে যে সিঁড়ি দিয়ে ওপরে তলায় আসা হয় সেটা মুখ্য। এটা গৌণ একটা রাস্তা। বাগানের সেই লোহার গেটের কথা মনে পড়ল। তাহলে ওটা কি? ওটার পেছনে কি আছে? এক সিঁড়ি পিছিয়ে এসে দুপাশের দেওয়ালে হাতিয়ে বাতির সুইচ পেল। ঢালাই সিঁড়ি। দুপাশে সিমেন্টের বস্তা থেকে শুরু করে দালান বাড়ি তোলার সময় যেমন বাড়ির এখানে ওখানে কত বাঁশ, ঢালাইয়ের যন্ত্রপাতি, চটের বস্তা ইত্যাদি ধুলো জড়ানো পড়ে থাকে, সেই সব। অন্তু তবু নেমে যায়। কোনো আগ্রহ পাচ্ছিল না। এখানে সুইচও আছে, আলো জ্বালায়। কিন্তু সিঁড়ি পার করে অন্তু বিস্ময়ে হা হয়ে যায়। একটা বিশাল অ্যাপার্টমেন্ট ইউনিট। এটা ওয়ার্কশপ নয়, দোতলার মতো সেম পরিকল্পনায় গড়ে ওঠা গ্রাউন্ড ফ্লোর। তা কেবল ইটে গাঁথা। পুরো কাঠামো তৈরি, তবে প্লাস্টার রং কিছুই নেই। ফেলে রাখা হয়েছে। অন্তুর শরীরটা ঝাঁকি মেরে মেরে উঠছিল। লাইটে অল্প একটু আলোকিত হয়েছে। বাকিটা সেই রকম কবরস্থানের মতো নিস্তব্ধ, অবরুদ্ধ। রাত বাড়ছে প্রকৃতিতে। অন্তু আচমকা বিদ্যুতে শক খাওয়ার মতো চমকে ছিটকে দেওয়ালের সাথে মিশে দাঁড়ায় এক কদম। বাচ্চা কাঁদছে। একজন নয়, অনেকজন। যেন ভৌতিক সেই স্বর। এত করুণ। শরীরে কাঁটা দিয়ে ওঠে ওর। এই অবরুদ্ধ ইটের গাঁথনির গোপন অ্যাপার্টমেন্টে ছোট্ট মানুষের কান্নার আওয়াজ। অন্তু পাগলের মতো এগিয়ে যায়। গা ঘেমে ভিজে উঠেছে। চুলের খোপা খুলে কোকড়ানো চুলগুলো পিঠ ছড়িয়ে যাওয়ায় আরো গরম লাগছিল। খটাং করে একটা আওয়াজ হয় তার পায়ে কিছু বেঁধে।
কান্না থেমে যায়। অন্তু থমকায়। আর আসছে না কান্নার আওয়াজ। একটা রুমে উকি দেয়। দিশলাই জ্বালায়। রুমে কিছুই নেই। বালির মাঝে ইটের দেওয়াল। অবাক করা বিষয় হলো জানালা নেই রুমে। অন্তুর মনে হচ্ছিল পেছনে বুঝি কেউ আছে। সে একা নয়। এত আধার। সে দেওয়ালে পিঠ ঠেকিয়ে হাঁটছিল। সাহস সবটুকু বিশ্রাম নিচ্ছে যেন কোথাও। শরীরে জোর পাওয়া যাচ্ছিল না আর। মৃত্যুপরিতে এসেছে সে। পুনরায় এই ভাবনা মানসিকতাকে পুরো সম্মোহন গ্রন্থ করে রেখেছে। এক একটা রুম পেরিয়ে সে এগিয়ে যাচ্ছে কোথাও গভীরে। বিস্তৃত বিশাল অ্যাপার্টমেন্ট। পরের রুমটায় উকি দেয়। দিশলাইয়ের আলোয় এই রুমে সুইচ পেল। আলো জ্বালাতেই 2 কদম পেছায়। বিশাল কক্ষ। কমপক্ষে 20 হাত দৈর্ঘ্য ও 15-16 হাত প্রস্থ বিশিষ্ট ঘরের বিশাল বিশাল লোহার খণ্ড, দণ্ড, কি সব মেশিনপাতি, বিম, সারি সারি সব সাজানো। যেন লোহার খনিতে চলে এসেছে সে। আবার আসছিল সেই কান্নার আওয়াজ। অথচ কেউ নেই কোথাও। পশমগুলো অবাধ্যের মতো খাড়া হয়ে আসছে। পা জড়িয়ে আসা আড়ষ্টতা। অন্তু তটস্থ হয়ে ওঠে। বাচ্চা কাঁদছে। আবার বিশাল এই কক্ষটিতে 15 ওয়েটের একটিমাত্র হলদে বাতি জ্বলছে। একাংশ আলোকিত তাতে, তাও সামান্য। অন্তু শরীরের লোমকূপে কাঁপ ওঠে। তবু সে গভীরে হারায়। এগিয়ে যায় সামনের দিকে। দুপাশে লোহার খণ্ডের মাঝ দিয়ে সরু রাস্তা। কক্ষের শেষটায় ফাঁকা। মোটা মোটা ইস্পাতের ধাতব খণ্ডের ভিড়ে এদিক ওদিক তাকায় অন্তু। এক কর্নারে একটা যেন কাটা হাত পড়ে আছে। অন্তুর বিশ্বাস হয় না। বোধহয় চোখে ভুল দেখল। ছিটকে পিছিয়ে যায়। মানুষের কাটা হাত? কোনো ভুল নেই। অন্তু এগিয়ে যায়। হাতটা হাতে তুলে নেবার সাহস হয় না। আজ তার সব সাহস তলানিতে জমেছে। কেটে নেবার স্থান থেকে চুইয়ে পড়া রক্ত, ছিঁড়ে আসা শিরা উপশিরা, থকথকে কষানিগুলো শুকিয়ে গেছে। পুরুষের হাত। হাতের কবজিতে ঘড়ি। আঙুলগুলো থ্যাতলানো। তাতের উপর আংটি এখনো আছেই। অন্তুর বমি আসে। চোখ দুটো ঘোলা হয়ে ওঠে। সে কল্পনা করে জীবন্ত অবস্থায় এই বিশালকায় লোহার পাতের ওপর কারো হাত রেখে হাতুড়ি দিয়ে আঙুলের অস্থি সন্ধিগুলো ছুটিয়ে দেওয়া হয়েছে। এভাবে হাতটাকে থ্যাতলানো হয়েছে। লোকটা কতটা চিৎকার করেছিল। করেনি বোধহয়। কাপড় গুজে দেওয়া যায় মুখে। অথবা এই বদ্ধ ঘর ছেড়ে আওয়াজ দোতলায় কেন উঠবে? অন্তু উঠে দাঁড়ানোর শক্তি পায় না। সে মার্ডার তো দেখেছে। হামজা সীমান্তকে মেরেছে। আগন্তুক হুমায়ুন পটোয়ারিকে মেরেছে। তখন কষ্ট হয়নি। কারণ কি? ওই দুটো ভিকটিমের পাপ গাঢ় ছিল তাই। এই কাটা হাতের মালিকের পাপ থাকতে পারে না। অন্তু উঠে কোনো মতো। কয়েক পা এগোতেই বিকট দুর্গন্ধে মাথাটা ঘুরে আসে। এত বিশ্রী গন্ধ কিসের? অন্তু অবাক হয়ে চেয়ে থাকে। লোহা গলানো বিশাল বিশাল অনেকগুলি চুল্লি। বাইরে থেকে ওয়ার্কশপকে এতটা বড় লাগে না যতটা এখানকার যোগান। তা বড়, তবে এতটাও বোধহয় না। আশেপাশে বিভিন্ন ধরনের ফ্রেম ও যন্ত্রপাতি পড়ে আছে। ফ্রেমগুলো অস্ত্রের। ধাতব গলন ঢেলে লৌহ অস্ত্র বানানো হয় সেসবে। তার পাশে গলিত মাংসপিণ্ড। মানুষের দেহ থকথকে জেলির মতো পড়ে আছে। মানবদেহের আকার নেই সেসবে। অন্তু শক্ত করে নাক চেপে ধরে ওড়নায়। তাতে শ্বাস আটকে আসে। তবু গলিত মাংস পচার গন্ধ নাকে মুখে ঢুকছে। মানুষের দেহ পুড়ে ঝলসে কুকড়ে উঠেছে। তাতে ছত্রাক বাসা বেঁধেছে। আরো ক্ষয় হচ্ছে, দুর্গন্ধ হচ্ছে। লোহা গলানো হয় প্রায় 1600 সেন্টিগ্রেড তাপমাত্রায়। মানবদেহের সহনশীলতা কতই বা? কম বেশি 45 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই চুল্লিতে মানুষের শরীর ঝলসানো হয়েছে। গলিত লোহার লাভা ঢালার জন্য হাতল বিশিষ্ট পাত্র, যা লোহার দণ্ডে চেপে ধরে গলিত ধাতু ঢালা হয় ধাসে। ঝলসানো মাংস পচেছে এখানে থেকে। আচ্ছা, এখানে কি কর্মচারীরা আসে না? শুধু জয় আর হামজা আসে? আন্দাজ করা যায় এখনো কক্ষের অর্ধেকটা বেশি বাকি। পুরোটা অন্ধকারে ছেয়ে আছে। অন্তু সুইচ খোঁজে। তার শরীর ঘেমে চুপচুপে হয়ে উঠেছে। হৃদযন্ত্রের ধরাই ধরাস আওয়াজটা কঠিন অবস্থার জানান দিচ্ছে। অন্তু দেওয়াল ঘেঁষে বসতে চাই, পারে না। পাশেই মানুষের ঝলসানো মাংস, হাড়, চুল, কাটা হাত, জাহান্নামের মতো আগুন জ্বলার চুল্লি পড়ে আছে। ফায়ার পাইপ কালশিটে ধরা। মেটাল বার্নার মেশিন এখানে কেন? অন্তু বুঝল না। বড় কোনো কারবারের গোডাউন হিসাবেও এটা ব্যবহৃত হয়। অন্তু চোখ বুজে থাকে কিছুক্ষণ। নিস্তব্ধ চারপাশ। শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা নেই বদ্ধ ধাতব বেষ্টনীর মাঝে। দপ ঘুরছিল খুব। আবারও অচমকায় অন্তুর মনে হলো সে ছাড়াও আরও কেউ নিঃশ্বাস ফেলছে। কেউ নয়, কারা বুঝি? অনেকের শ্বাসের আওয়াজ। আটকে থাকা শ্বাসের আওয়াজ।
কারা বোধহয় দেখছে ওকে, জলজলে চোখে, কিন্তু তাকে দেখে চুপটি করে আছে। শ্বাস আটকে তাকে লক্ষ্য করছে অনেক জোড়া চোখ। অন্তুর দেহটা নেতিয়ে পড়তে চায়। আবার অস্পষ্ট স্বরে বাচ্চার কান্নার আওয়াজে অন্তুর শরীরটা ঝনঝন করে ওঠে। এবার গলা চিরে আওয়াজ বেরিয়ে যেন থেমে গেল। কেউ বুঝি চুপ করালো, মুখ চেপে ধরে। বিশাল এক গোমট আলো বাতাসহীন কক্ষ, টিমটিম করে হলদে আলো জ্বলছে। এই কান্নার আওয়াজ সে বহুবার শুনেছে হয়তো। রুমের বারান্দায় দাঁড়ালে মাঝে মধ্যে এই আওয়াজই কি কানে যেত তাহলে? জয় তখনই ওকে ভেতরে রাখছে, যে কোনো বাহানায় থাকতে দেয় না বারান্দায় আর। অন্তু অন্ধকারে এগিয়ে যেতে যেতে প্রথমত একটা ছড়িয়ে ছিটিয়ে থাকা লোহার পেরেক পায়ের নগ্ন তালুতে ভেদ করে বিঁধল, কমপক্ষে 1 ইঞ্চি। অন্তুর মাথার চাঁদি ঘুরে ওঠে। তীক্ষ্ণ আর্তনাতে কুজু হয়ে পড়ে অন্তু। দাঁতে দাঁত আটকে একটানে লোহার পেরেক টেনে বের করে। গলগল করে রক্ত বেরিয়ে আসে, যেন ট্যাপের পানি ছাড়া হলো। আবার পা চালাই। বিভিন্ন সব যন্ত্রে অথবা কিসের পায়ে ত্বক ছিঁড়ে ফিরে যাচ্ছায়। সে থামে না। পুরো শরীরে বিষ ছড়ানো অস্থিরতা অথবা যন্ত্রণা। অনেকটা এগিয়ে গিয়ে 3-4টা কাঠি একসাথে জ্বালাই। বেশ কিছুটা আগুনের বহরে সদার সমরেহ চোখে ভেসে ওঠে। ঠিক বুঝে ওঠার আগে কাঠির আগুন আঙুলে এসে লাগাই, কাঠি ছেড়ে দেয় অন্তু। এগিয়ে গিয়ে সুইচ দাবাই। আরেকটা হলদে বাল্ব জ্বলে ওঠে। মৃদু আলো, সামান্য একাংশ আলোকিত হয় তাতে কেবল। সামনে এক সারি সাদা। অন্তু চুপচাপ চেয়ে থাকে শুধু সামনের দিকে। পালা ধরা মানুষ, তারা সব ছোট মানুষ। 5 বছর থেকে শুরু করে বয়স সর্বোচ্চ 15-র বেশি নয়, একটারও বয়স। গায়ে সাদা পাঞ্জাবি সবগুলোর, মাথায় টুপি, পাঁচকালির কাওয়ামি মাদ্রাসার টুপি পরা। জরাজীর্ণ হয়ে আছে সবগুলো। অন্তুকে দেখে তারা সমস্বরে চেঁচিয়ে উঠে, আরো জড়িয়ে বসে। এখানেও বড়গুলো ছোট কয়েকজনের মুখ চেপে ধরে আছে, কাঁদতে দিচ্ছে না। চোখে মুখে কিসের ভয়? পিপাসা, ক্ষুধা, আতঙ্ক, কাতরতা। কিসে নিদারুণ অসহায়ত্ব। ছোট ছোট মানুষ ওরা, এই মৃত্যুপরীতে কি করছে? তারা বিস্ফোরিত চোখে দেখে। রোজ যে নারীটি তাদের 24 ঘন্টায় একবার খাবার দিতে আসে, সে নয়, এ তো অন্য কেউ। এ কে? রানী গোলাপি লম্বা কামিজের সাথে চওড়া একটা হালকা গোলাপি ওড়না জড়ানো শরীরে, হাতে দিশলাই। ঘামে ভেজা মুখটা দেখে আন্দাজ করা যাচ্ছিল না ভেতরটা। অথচ চেহারাটা প্রথম দেখায় সুন্দরী সুন্দরী বলে বলে ওঠার মতো। চোখ দুটো গভীর, ঘন পাপড়ির অলস ঝাপটানিতে আত্মবিশ্বাস, অল্প বিস্ময়, কিছুটা হতাশা। ওরা আরো জড়িয়ে বসে, আরো জড়সড় হয়ে। ছোটগুলোর চোখের পানি শুকায়নি, অনবরত কাঁদে ওরা। বড় যারা একটু ছোট ওদের জাপটে ধরে বসে আছে। মুরগির বাচ্চাগুলোর মতো ওদের পাখার নিচে আশ্রয় চাই বোধহয়। কবরখানার চেয়েও ভয়ানক এই অবরুদ্ধ কুঠুরিতে যে তিমির আধার, তাতে আটকে আছে এরা। কেউ কাউকে দেখতেও পায় না বুঝি। দিনের আলো আসে না সেখানে। ছোট্ট এক পুচকে, মাথায় এলোমেলো টুপিটা ঠিক করে কোনো মতে অন্তুকে বলে, একটু পানি দিবে? পানি পিপাসা, আমি একটু পানি খাবো। অন্তুর বুকের ভেতরটা এক মোচড়ে উলটপালট হয়ে ওঠে। ধপ করে বসে পড়ে মেঝেতে। ওরা পানি চাই, ওরা পিপাসার্ত, ওরা ছোট্ট মানুষ,